নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে জলধর সেনের লেখা ন্যায়বাগীশের মন্ত্রদান। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। বাসুদেবপুরের রামতনু ন্যায়বাগীশের নাম একসময় বাংলাদেশের পণ্ডিত সমাজের সকলেই জানিতেন। তিনি ন্যায়শাস্ত্রে মহা পণ্ডিত ছিলেন। কত দূরদেশ হইতে কত ছাত্র তাহার চতুষ্পাটিতে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করিতে আসিত। তিনিও অকাতরে ছাত্রগণকে অন্নদান করিতেন এবং ন্যায়শাস্ত্রে পণ্ডিত করিয়া দিতেন। বাড়িতে তাহার ব্রাহ্মণী ব্যতীত আর কেহই ছিল না। ব্রাহ্মণ কন্যা একাকিনী সমস্ত গৃহকার্য করিতেন এবং অন্নপূর্ণার মতো প্রতিদিন অনেকগুলি ছাত্রে দুইবেলা অন্নপানের ব্যবস্থা করিতেন। বাহিরে ন্যায়বাগীশ মহাশয় যেমন মহাদেবের ন্যায় ছিলেন, বাড়ির ভিতর তেমনি তাহার গৃহিণী জগদ্ধাত্রীর মতো বিরাজ করিতেন। ন্যায়বাগীশ মহাশয়ের বিষয় আশয় ছিল না বলিলেই হয়। সামান্য 10-12 বিঘা ব্রহ্মোত্তর মাত্র তাহার সম্বল ছিল, কিন্তু দেশের সম্পন্ন ব্যক্তিগণ তাহার চতুষ্পাটির সমস্ত ব্যয় চালাইতেন। কেহ মাসে যত চাউল লাগে তাহার ভার লইয়াছিলেন, কেহ বা দৈনিক বাজার খরচের ব্যয় নির্বাহ করিয়া দিতেন। ন্যায়বাগীশ মহাশয় এ সকল ক্ষুদ্র বিষয়ের চিন্তা মোটেই মনে স্থান দিতেন না। গৃহস্থালী আছে আর গৃহিণী আছেন। তিনি ছাত্রদিগকে লইয়া শাস্ত্রালোচনাতেই সময় অতিবাহিত করিতেন। সংসারের কোনো অভাবের কথাই তাহার মনে উঠিত না। শুধু মধ্যে মধ্যে একটি অতৃপ্ত বাসনা তাহাকে পীড়া দিত। তিনি যখন ভাবিতেন যে তাহার সহিত স্বর্গীয় রামলোচন ভট্টাচার্যের নাম লোপ হইবে, তখন তিনি বড়ই বিমর্ষ হইতেন। গৃহিণীর বয়স 40 পার হইয়া গেল, তিনিও বৃদ্ধ হইলেন, আর তাহাদের সন্তান হইবার সম্ভাবনা নাই। প্রতিবেশী অনেকে নানা প্রকার শান্তি সস্তনের কথা বলিতেন, কিন্তু ন্যায়বাগীশ মহাশয় সে সকল কথায় কর্ণপাত করিতেন না। তিনি বলিতেন, ও সবে কিছু হয় না। ন্যায়বাগীশের ব্রাহ্মণীকে কিন্তু কখনো কেহ এজন্য দুঃখ প্রকাশ করিতে শোনে নাই। কেহ তাহার বন্ধাত্বের কথা বলিলে তিনি বলিতেন, তোমরা বলো কি, আমার কত ছেলে আছে, একসঙ্গে 25-30টা ছেলে আমাকে মা বলে ডাকে, আমি বুঝি বন্ধা? 9 বছর বয়সে এই বাড়িতে এসেই আমি মা হয়ে বসেছি। আমার মতো ভাগ্যবতী কে? না না, আমার আর ছেলেতে কাজ নেই, যারা আছে তারাই বেঁচে থাক, আমায় মা বলবার লোকের অভাব কি? কথাটা বড়ই ঠিক। এই যে ছাত্রের দল, ইহারা ন্যায়বাগীশের গৃহে পুত্র স্নেহেই প্রতিপালিত হইত। এই দূর দেশে আসিয়াও কেহ কোনোদিন জননীর অভাব অনুভব করে নাই। এতগুলি সুসন্তানের ভক্তির অর্ঘ্যে তাহার মাতৃহৃদয় তৃপ্ত হইয়া যাইত। বিধির বিধান কে খণ্ডন করিতে পারে? এই বৃদ্ধ বয়সে ন্যায়বাগীশ মহাশয়ের ভাগ্য প্রসন্ন হইল। একটি সুকুমার শিশু ন্যায়বাগীশের গৃহিণীর কোল জুড়িয়া বসিল। সকলেই ইহাতে আনন্দিত হইলেন। ভট্টাচার্য বাড়ির বংশলোভ হইবার যে আশঙ্কা ছিল তাহা দূর হইল। বৃদ্ধ বয়সের সন্তান, ন্যায়বাগীশ মহাশয় এই সন্তানের মায়ায় বদ্ধ হইয়া পড়িলেন। তাহার শাস্ত্রালোচনার আগ্রহ ক্রমে কমিতে লাগিল। পূর্বে যে প্রকার উৎসাহ ও একাগ্রতার সহিত ছাত্রগণকে পাঠ দিতেন, গভীর তত্ত্বের আলোচনা করিতেন, তাহা ক্রমে কমিয়া যাইতে লাগিল। এখন টোলগৃহে তিনি ছেলেকে কোলে লইয়া উপবিষ্ট হইতেন। ছেলে হয়তো ন্যায়দর্শন পুঁথির পাতার উপর কোমল পদদ্বয় স্থাপন করিত, কখনো বা ছাত্রদিগের পাঠের নানা বিঘ্ন জমাইত। ন্যায়বাগীশ সহাস্য বদনে বালকের খেলা দেখিতেন। রামপ্রসাদের সামান্য একটু অযত্ন হইবার জো ছিল না। রামপ্রসাদ একটু কাঁদিলেই ন্যায়বাগীশ ব্যস্ত হইয়া বাড়ির মধ্যে ধাবিত হইতেন
এবং ছেলের কান্না নিবারণের জন্য নানা উপায় অবলম্বন করিতেন। এত আদরে যাহা হইয়া থাকে তাহাই হইল। রামপ্রসাদ যখন 10ম বর্ষে পদার্পণ করিল তখনও তাহার লেখাপড়া মোটেই অগ্রসর হইল না। সেই যে যথারীতি বিদ্যারম্ভ হইয়াছিল সেই পর্যন্তই। পণ্ডিত গৃহিণী মধ্যে মধ্যে স্বামীকে কথা বলিতেন। ছেলে যে তাহার আদরে নষ্ট হইয়া যাইতেছে এ কথাও তিনি স্বামীকে জানাইতেন। কিন্তু ন্যায়বাগীশ এ সকল কথায় মোটেই কান দিতেন না। বলিতেন, আহা, ছেলে মানুষ একটু আবদার করবে না? আর দেখো গিন্নি, ওই যে চাঞ্চল্য দেখছ ওটা তেজিয়ান পুরুষের পূর্বাভাস। রামপ্রসাদ কালে যে খুব তেজস্বী হবে এ তারই লক্ষণ। এর জন্যে তুমি ব্যস্ত হইও না। আমি ওর কোষ্ঠী গণনা করে দেখেছি, ও কালে একটা মানুষের মতো মানুষ হবে। জ্যোতিষশাস্ত্র কখনো মিথ্যা বলে না। পড়াশোনার কথা বলছো, তার জন্য ভেবো না। হোক না বয়স 10 বছর, কার ঔরসে ওর জন্ম সেটা প্রণিধান করছো না গিন্নি? আর সকল ছাত্র 10 বছরে যা শিখতে পারবে না, আমার রামপ্রসাদ 6 মাসে, বুঝেছ গিন্নি, এই 6টি মাসে তা শিখে নেবে। সেই জন্যই তো আমি ওকে পড়ার জন্য তাড়না করি না। তুমি দেখে নিও তোমার এই ছেলে কি হয়। গৃহিণী ন্যায়বাগীশ মহাশয়ের বাক্য বেদবাক্য বলিয়াই বিশ্বাস করিতেন, সুতরাং তিনি নীরব হইতেন। কিন্তু মধ্যে মধ্যে রামপ্রসাদের দুষ্টামি, তার কাণ্ড কারখানা দেখিয়া তাহার অবাধ্যতায় বিরক্ত হইয়া তিনি বেদবাক্যের উপরও সন্দেহ করিতে লাগিলেন। রামপ্রসাদের বয়স যখন 17 বৎসর হইল তখন ন্যায়বাগীশ মহাশয় বুঝিতে পারিলেন যে ছেলেকে এতদিন আদর দিয়া তাহার মস্তক চর্বণ করিয়াছেন। এত বড় ধীমান পণ্ডিতের পুত্র কিনা এত বয়সেও কিছুতেই মুগ্ধবোধের সন্ধির গণ্ডি অতিক্রম করিতে পারিল না। এদিকে কিন্তু অন্যান্য বিদ্যায় সে গ্রামের অতি বড় বয়াটে ছেলেকেও অতিক্রম করিয়া গিয়াছে। ষণ্ডামি গুণ্ডামিতে রামপ্রসাদ অদ্বিতীয়। তামাকে শ্রেণী হইতে প্রমোশন পাইয়া এখন সে গঞ্জিকার ক্লাসে প্রবিষ্ট হইয়াছে। এ সংবাদও ন্যায়বাগীশ মহাশয়ের কর্ণে পৌঁছিল। কিন্তু কি মায়াতেই তাহাকে অভিভূত করিয়া ফেলিয়াছিল যে এত দেখিয়া এত শুনিয়াও তিনি রামপ্রসাদকে শাসন করিবার জন্য অগ্রসর হইতে পারিলেন না। রামপ্রসাদের মাতা পুত্রের গুণের কথা শুনিয়া মধ্যে মধ্যে তাহাকে তিরস্কার করেন, কিন্তু ন্যায়বাগীশ মহাশয় সে কথা শুনিয়া দুঃখিত হন। এখন তাহার সুর নামিয়া গিয়াছে। তিনি গৃহিণীকে বলেন, শোনো গিন্নি, যার অদৃষ্টে যা আছে তা কেউ খণ্ডাতে পারে না। স্বয়ং বিধাতারও সে ক্ষমতা নেই। দুঃখ করে কিছু লাভ নেই, উপদেশেও কিছু হয় না। ওর অদৃষ্টে যদি ভালো কিছু লেখা থাকে তাহলে দেখতে পাবে গিন্নি। তোমার ওই ছেলেই দিগ্বিজয়ী হবে। আমার তো মনে হয় ওর স্বভাব এমন থাকবে না। জ্যোতিষশাস্ত্র কি মিথ্যা হতে পারে? আর গণনায় কিছু ভুল হয়নি গিন্নি, কিচ্ছু ভুল হয়নি। এখন যাই হোক, পরে আমার রামপ্রসাদ মানুষের মতো মানুষ হবে। তবে যা দুঃখ এই যে আমরা আর তখন বেঁচে থাকব না। ন্যায়বাগীশ গৃহিণী বিষণ্ণ বদনে বলিতেন, তোমার কথা যে মিথ্যা হবে না এ বিশ্বাস তো এতদিন করে এসেছি, কিন্তু তুমি আমার অপরাধ নিও না। এখন সময় সময় মনে হয় তুমি হয়তো গণনায় ভুল করেছ, নইলে তোমার ছেলে কি এমন হতে পারে? ন্যায়বাগীশ বলিলেন, না গিন্নি, রামতনু ন্যায়বাগীশ এতকালের মধ্যে কোনো দিন ভুল করে নাই। তুমি দেখে নিও, আমার কথা ঠিক হবে। তুমি রামপ্রসাদকে তাড়না করো না। জানো তো, প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রং মিত্র বদাচরেত। গৃহিণী বলিলেন, তা দেখো, একটা কাজ করো। যেরকম দেখছি তাতে ওর যে আর বেশি বিদ্যা হবে তা মনে হয় না। তুমি ওকে ধরে বেঁধে এই দশকর্মটা শিখিয়ে দাও, আর ঘর কয়েক যজমান করে দাও, তাহলেই ওর একটা পথ হবে। নইলে 2 দিন পরে ও কি করে খাবে? ওইটে করো, আর ওর একটা বিয়ে দিয়ে দাও। ন্যায়বাগীশ বলিলেন, গিন্নি, ও 2-এর একটাও আমার দ্বারা হবে না। স্বর্গীয় রামলোচন ভট্টাচার্যের পৌত্র
আমার পুত্র যে যজন কার্য করবে তার ব্যবস্থা আমি করতে পারবো না। আর বিবাহের কথা যা বলছো তাতেও আমি সম্মত নই। পুত্র উপার্জনক্ষম হয়ে নিজের কর্তব্য বুঝে বিবাহ করবে, এই আমার মত, এই আমার উপদেশ। আমি এর অন্যথাচারণ করতে পারবো না। এ অনুরোধ তুমি আমাকে করো না। ওর অদৃষ্টে বিবাহ থাকে হবে, আর যদি যজন কার্য করে পিতৃপুরুষের নাম ডুবাতে চায় ডুবাবে। আমি তার সহায়তা করতে পারবো না, সে কিছুতেই হবে না। এই কথোপকথনের 2 মাস পরে একদিন ন্যায়বাগীশ মহাশয় জ্বরে পড়িলেন। 2 দিন লঙ্ঘন দিলেন, জ্বর ছাড়িল না। তৃতীয় দিন কবিরাজ ডাকা হইল। ডাক্তারি ঔষধও তিনি সেবন করিবেন না। কবিরাজ মহাশয় রোগীর নাড়ী পরীক্ষা করিয়া এবং নানা প্রশ্ন করিয়া অনেক চিন্তার পর 2টি ঔষধ বাহির করিলেন। ন্যায়বাগীশ মহাশয় একটু হাস্য করিয়া বলিলেন, রাধাবল্লভ, বড়ি দুটি কেন নষ্ট করবে? গৃহিণী তোমাকে ডাকতে পাঠিয়েছিলেন, আমি জানলে নিষেধ করতাম। আমার পক্ষে এখন নারায়ণের নামই একমাত্র ঔষধ। রাধাবল্লভ কবিরাজ বলিলেন, খুড়ো ঠাকুর, আপনি বলছেন কি? এ অতি সামান্য জ্বর, নারীর অবস্থাও খারাপ নয়, আপনি অমন নিরাশ হচ্ছেন কেন? ন্যায়বাগীশ উচ্চ হাস্য করিয়া বলিলেন, নিরাশ কি রাধাবল্লভ? আমি তো যাবার জন্য প্রস্তুত হয়েছি। তুমি নারীতে কিছু পাচ্ছ না, কিন্তু আমি বুঝতে পাচ্ছি। আজ দিবা দ্বিপ্রহর অন্তে আমার দেহান্ত হইবে। তুমি ঔষধপত্রের আয়োজন না করে সকলকে সংবাদ দাও। যাওয়ার সময় একবার সকলের মুখ দেখে যাই। কি মায়ার বন্ধন রাধাবল্লভ! তাহার পর পুত্র রামপ্রসাদের দিকে একবার সতৃষ্ণ নয়নে চাহিলেন, কিন্তু তাহাকে কিছু না বলিয়া গৃহিণীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, গিন্নি, তোমার কোনো সাধই পূর্ণ হলো না বলে দুঃখিত হইও না। ব্রহ্মবাক্য অন্যথা হয় না। জ্যোতিষ কখনো মিথ্যা বলে না। আমার গণনা ভুল হয় নাই গিন্নি। তোমায় তো কতবার বলেছি, রামপ্রসাদ মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। তবে আমি তা দেখে যেতে পারবো না। আমি যে ঘোর মায়াজালে বদ্ধ হয়ে পড়েছিলাম গিন্নি, তাই তোমার মনে কতদিন কষ্ট দিয়েছি। আমি যে বহু পূর্বেই কার্য সুসম্পন্ন করতে পারতাম, কিন্তু তোমার দিকে চাহিয়াই গিন্নি আমি আজ 5 বৎসর কিছুই করি নাই। তাই রামপ্রসাদের ব্যবহারে তুমি এত কাতর হয়ে পড়েছ। আজ আমার যাবার দিন, আর তো বিলম্ব করলে চলবে না। রাধাবল্লভের দিকে চাহিয়া বলিলেন, রাধাবল্লভ, আজ অষ্টমী তিথিটা কতক্ষণ আছে? পাঁজিখানা দেখো তো। আমার যেন বোধ হচ্ছে 26 দণ্ড 43 পল। যাক, তুমি একবার ভালো করে দেখো। প্রসাদ, পঞ্জিকাখানা এনে দাও তো তোমার দাদাকে। রামপ্রসাদ পঞ্জিকা আনিয়া দিলে রাধাবল্লভ দেখিয়া বলিলেন, খুড়া ঠাকুর, আপনার কথা কি ভুল হয়? অষ্টমী 26 দণ্ড 43 পলই আছে। ন্যায়বাগীশ মহাশয় ঈষৎ হাস্য করিয়া বলিলেন, এতকাল তো ভুল হয় নাই, তবে আজ মৃত্যুশয্যায় কি না, তাই তোমাকে দেখতে বললাম। সে কথা থাকুক। এই বলিয়া তিনি নীরবে কি চিন্তা করিতে লাগিলেন। 3-4 মিনিট পরে বলিলেন, প্রসাদ, একটু বিলম্ব হয়ে গিয়েছে বাবা। তা হোক, সব কাজেরই তো সময় আছে। পূর্বেও একবার সময় এসেছিল, কিন্তু আমি মায়ায় বশীভূত হয়ে সে সময়টা যেতে দিয়েছিলাম। দেখো বাবা প্রসাদ, তোমাকে কোনো দিনই কিছু বলি নাই। তুমি বিদ্যার্জন করলে না, কুসঙ্গে পড়ে উচ্ছৃঙ্খল হয়ে গেলে, তোমার যে পানদোষ পর্যন্ত হলো, এসব দেখে শুনেও আমি কিছু বলি নাই, কোনো উপদেশ দিই নাই। এসব যে তোমার চাই তা আমি জানতাম।
5 বছর পূর্বেও যদি তোমাকে সেই শুভ দিনে দীক্ষা প্রদান করতাম, তাহলেও তারপরে তোমাকে এই দুর্ভোগ ভুগতে হতো। তা সেটা সেরে নেওয়াই গেল। আজ প্রসাদ, তোমাকে আমি দীক্ষিত করব। আজ অষ্টমী, আগামী অষ্টমী মহাষ্টমী, মা মহামায়ার মহাপুজো। আমি আজ তোমাকে মন্ত্রদান করব। আগামী মহাষ্টমীতে মহাসন্ধিক্ষণে তুমি সিদ্ধি লাভ করবে। যাও বাবা, শীঘ্র স্নান করে এসো। অধিক বিলম্ব করো না, আমার আর বেশি সময় নাই। যাও বাবা, বিষণ্ণ হইও না, কাতর হইও না, যাও। রামপ্রসাদ চলিয়া গেলে ন্যায়বাগীশ মহাশয় গৃহিণীকে বলিলেন, গিন্নি, আমি তোমার পুত্রকে মহামন্ত্র দান করব। সম্মুখে মহাপূজা। মহাষ্টমী সন্ধিক্ষণে তোমার পুত্র সিদ্ধি লাভ করবে। সেদিন গিন্নি, তোমার ছেলেকে সারাদিন উপবাসী থাকতে বলো। সন্ধ্যার পর সে যেন আমার বিল্ব বৃক্ষমূলে বসিয়া আমার প্রদত্ত মন্ত্র জপ করে। তারপর যা হয় দেখতেই পাবে গিন্নি। আমার জন্য বেশি দিন ভাবতে হবে না। অতি কম সময় গিন্নি, অতি কম সময়। তোমার কিঞ্চিত বৈধব্যযোগ আছে যে। এই কথা বলিয়া ন্যায়বাগীশ মহাশয় চক্ষু মুদ্রিত করিলেন। কবিরাজ উঠিয়া গেলেন। কথাটা গ্রামময় প্রচারিত হইল। ছাত্রগণ, আত্মীয়, বন্ধু বান্ধবগণ যে যেখানে ছিলেন, সংবাদ শুনিবা মাত্র ন্যায়বাগীশের গৃহে উপস্থিত হইলেন। ন্যায়বাগীশ মহাশয় সকলের সহিত কথা বলিতে লাগিলেন। মৃত্যুর কোনো লক্ষণই কেহ দেখিতে পাইলেন না। একটু পরেই রামপ্রসাদ স্নান করিয়া বাড়িতে আসিল। ন্যায়বাগীশ বলিলেন, বেলা বোধহয় দ্বাদশ দণ্ড পার হয়েছে। তিনি তখন গৃহিণীকে বলিলেন, সাধ্বী, আর তো বিলম্ব নাই। আমাকে একখানি কুশাসন পাতিয়া দাও। না না, আমাকে ধরিতে হইবে না। আমার দেহ তো দুর্বল বা অবসন্ন হয় নাই। গৃহিণী তাড়াতাড়ি কুশাসন পাতিয়া দিলেন। ন্যায়বাগীশ মহাশয় কাহারও সাহায্য গ্রহণ না করিয়া শয্যা হইতে নামিয়া বস্ত্র পরিবর্তন করিলেন। উত্তরীয় গ্রহণ করিয়া যোগাসনে বসিলেন। গৃহিণী বলিলেন, আহ্নিকের আয়োজন করিয়া দিব কি? ন্যায়বাগী সহাস্য বদনে বলিলেন, দেবী, সন্ধ্যা আহ্নিকের প্রয়োজন শেষ হইয়াছে, আর নয়। রামপ্রসাদ, আমার কাছে এসো। রামপ্রসাদ পিতার সম্মুখে বসিলে তিনি বলিলেন, রামপ্রসাদ, এখন আর আমি তোমার পিতা নহি। তুমি আমার পুত্র নহ। এখন আমি গুরু, তুমি শিষ্য। আমি আজ তোমাকে মন্ত্র দান করিব। ইহার পর কি করিতে হইবে তাহা মন্ত্রই তোমাকে বলিয়া দিবে। আর যদি কিছু জানিবার প্রয়োজন বোধ করো, তোমার জননীকে জিজ্ঞাসা করিও, তিনি সব জানেন। এই বলিয়া গৃহিণীর দিকে উৎফুল্ল নয়নে চাহিলেন। তাহার পর শরীর ঈষৎ সঞ্চালিত করিয়া তিনি আসন সুদৃঢ় করিয়া ধ্যানমগ্ন হইলেন। সমাগত জনমণ্ডলী এক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া রহিল। প্রায় 5 মিনিট পরে তিনি নয়ন উন্মীলন করিয়া অতি গম্ভীর স্বরে বলিলেন, শিষ্য, অগ্রসর হও। ন্যায়বাগীশ মহাশয়কে এমনভাবে এমন স্বরে কথা বলিতে কেহ শোনে নাই। সকলে একেবারে স্তম্ভিত হইয়া গেল। রামপ্রসাদ আর একটু অগ্রসর হইলে ন্যায়বাগীশ মহাশয় তাহার মস্তিষ্ক নিজের বক্ষে ধারণ করিয়া তাহার কর্ণে মন্ত্র প্রদান করিলেন। রামপ্রসাদ কাঁপিয়া উঠিল। শরীরের মধ্যে হঠাৎ বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত হইলে দেহ যেমন কাঁপিয়া ওঠে, রামপ্রসাদের ঠিক সেই ভাব হইল। পরক্ষণেই সে মূর্ছিত হইল। ন্যায়বাগীশ মহাশয় তাহাকে ভূমিতলে শয়ন করাইয়া দিলেন। তাহার পর পুনরায় ধ্যানস্থ হইলেন। 2-3 মিনিট পরে একবার মাত্র গম্ভীর স্বরে উচ্চারিত হইল,
ওং। তাহার পর সব শেষ। ন্যায়বাগীশ মহাশয়ের পার্থিব লীলার অবসান হইল। ৩২ বৎসর পূর্বে গঙ্গোত্রীর পথে এক সন্ন্যাসীর আশ্রমে এক রাত্রি অতিবাহিত করিবার সৌভাগ্য আমার হইয়াছিল। সন্ন্যাসী আমাকে বাঙালি দেখিয়া সেই রাত্রিতে তাহার জীবন কথা যতটুকু বলিয়াছিলেন তাহাই এতকাল পরে লিপিবদ্ধ করিলাম। তিনি পরবর্তী ঘটনার বিবরণ অসমাপ্ত রাখিয়াছিলেন, আমাকেও অসমাপ্ত রাখিতে হইল। ৬-৭ বৎসর পূর্বে একদিন সেই সন্ন্যাসীর সহিত আমার এই কলিকাতাতেই সাক্ষাৎ হইয়াছিল। আমি তাহাকে চিনিতে পারি নাই। আমার মতো বিষয়াসক্ত সংসারীর পক্ষে তাহা অসম্ভব, কিন্তু তিনি বিপুল জনসংঘের মধ্য হইতেও আমাকে চিনিয়া বাহির করিয়াছিলেন। ন্যায়বাগীশ মহাশয়ের কথা ফলিয়াছে। তাহার পুত্র রামপ্রসাদ সত্য সত্যই এখন দেশ বিখ্যাত ব্যক্তি, একজন প্রধান সন্ন্যাসী। তাহার অসংখ্য শিষ্য। তাহার নাম, তাহার কীর্তি কাহিনী অনেকের মুখেই শুনিতে পাওয়া যায়। এই বাংলাদেশেও তাহার অনেক শিষ্য আছেন। পশ্চিমাঞ্চলে তো শিষ্যের অভাবই নাই। দেশ ও জনহিতকর কার্যের অগ্রণীবৃন্দের মধ্যেই তিনি একজন। তাহার নাম আমি বলিব না। সাধু সন্ন্যাসীর গৃহস্থাশ্রমের কথা বলিতে নাই, সে পরিচয় গোপন করিতে হয়। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।